ইফাত মুহূর্তের মধ্যে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ দুটো উজ্জ্বল করে বলল, আমার খুশির চেয়েও আপনার মা বাবার সবচেয়ে বেশি খুশি হবেন। তারা সবসময় চান তাদের একমাত্র ছেলে যেন এবার একটু সংসারী হয়ে তাদের পাশে এসে দাঁড়াক। আমি কোনো জব বা বিজনেস করলে তুমি খুশি হবে ফুলকন্যা? ওকে ফাইন, আগামীকাল থেকে আমি ড্যাডের সাথে অফিসে যাব আর মন দিয়ে বিজনেস শিখব। এরপর মেহের আর কথা বাড়ালো না। রাতে শীতল বাতাসের গতি ধীরে ধীরে বাড়তে থাকায় তার শরীরটা কিছুটা কাঁপছিল। তাই সে রেলিং ছেড়ে পাশের দোলনাটায় গিয়ে বসলো। ইফাতও কোনো দ্বিধা না করে ধীর পায়ে গিয়ে তার ঠিক পাশেই বসলো। গত এক সপ্তাহে এই মানুষটাকে মোটামুটি খুব কাছ থেকে চিনেছে মেহের। সে মনে মনে যতটা খারাপ ভেবেছিল, লোকটা আসলে তেমন নয়, শুধু একটু ছন্নছাড়া আর অবাধ্য। এতকাল পুরুষ জাতির প্রতি মেহেরের মনে এক তীব্র ঘৃণা আর ভয় জন্মেছিল। চৌধুরী বাড়ির ছেলেদের ব্যবহার দেখে তা যেন এখন একটু হলেও কমতে শুরু করেছে। এই বাড়ির প্রত্যেকটা ছেলে একদম ভিন্ন ধাতুতে গড়া, তারা নারীদের সম্মান করতে জানে। ঠিক তখনই নীরবতা ভেঙে ইফাত আবারও ফিসফিস করে মেহেরের কানের কাছে মুখ এনে শুধালো, আচ্ছা ফুলকন্যা, এই মাঝরাতে একা একা অন্ধকারের ছাদে চলে এলে, তোমার একটুও ভয় করছিল না যদি হুট করে কোনো ভূত প্রেত চলে আসতো? মেহের এবার নিজের পুরো দৃষ্টিটা স্থির করে ইফাতের চোখের ওপর রাখল। তার ঠোঁটের কোণে আবারও সেই চিরচেনা বিষাদময় তপ্ত হাসিটা ফুটে উঠল। সে অত্যন্ত শান্ত ও গভীর গলায় উত্তর দিল, তাসনুবা মেহের কোনো কাল্পনিক ভূত প্রেতকে ভয় পায় না মিস্টার। সে যদি এই পৃথিবীতে কাউকে সবচেয়ে বেশি ভয় পায়, তবে তা হলো এই নিষ্ঠুর পুরুষ জাতিকে, যারা নিজের স্বার্থের জন্য একটা মেয়ের আলোয় ভরা সুন্দর জীবনটাকে এক নিমিষে অন্ধকারের নরক বানিয়ে দিয়েছে। মেহেরের কথার ভেতরে সে তীব্র লুকানো ক্ষত টের পেয়ে ইফাতের বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। সে অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করলো, সেই জন্যে কি তাহলে তুমি এতদিন আমার সাথে একটা কথা বলনি, আমাকে এড়িয়ে চলেছো? কিন্তু কেন তুমি পুরুষ জাতিকে এত ভয় পাও ফুলকন্যা? কি হয়েছিল তোমার অতীতে? মেহের একটা দীর্ঘ শ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। সেই সব কথা আপাতত মনের গহীন কোণেই লুকানো থাক, সময় হলে কোনো একদিন না হয় বলবো। কিন্তু তার আগে বলো, শুনলাম তুমি আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ, কথাটা কি সত্যি? আপনাদের বাসায় মেহমান হয়ে রয়েছি আজ প্রায় 15 দিন হয়ে গেল। তাছাড়া আগামীকাল থেকে আমাদের কলেজও খুলে যাবে, তাই ভাবছি আমি কাল কলেজ শেষ করেই সরাসরি ফুপির বাসায় চলে যাব। ভাইয়াকে বলে দিয়েছি, সে এসে আমার জিনিসপত্রগুলো নিয়ে যাবে। মাত্র 15 দিনেই কেউ এভাবে নিজের বাড়ি ছেড়ে চলে যায়? বোনের বাড়িতে এত বেশি দিন থাকতে নেই। মেহের দোলনায় দুলতে দুলতে বলল। ইফাত মেহেরের কথা শুনে নিজের মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে অত্যন্ত নিচু স্বরে বিড়বিড় করে আওড়ালো। তাহলে নিজের শ্বশুর বাড়ি বানিয়ে ফেলো। মেহের ইফাতের সেই অস্পষ্ট কথা পুরোপুরি বুঝতে না পেরে নিজের জোড়া ভ্রু কুঁচকে কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, কিছু বললেন আপনি? না না, কিছু বলিনি। অনেক রাত হলো, আকাশে মেঘও বাড়ছে, চলো এবার নিচে নামা যাক। মেহের ইফাতের পায়ে পা মিলিয়ে নিচে নেমে গেল। আর ইফাত আর চোখে বারবার মুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ উজানের ভার্সিটির প্রথম দিন, তাই আগে রেডি হয়ে ড্রয়িং রুমে হাজির হয়। তারপর ধীরে ধীরে আরিয়ানের পাশে গিয়ে বসলো। সোফার অন্য প্রান্তে বসে আরাম করে সকালের গরম চায়ে চুমুক দিচ্ছেন আরিফুল চৌধুরী ও আকবর চৌধুরী। উজান সোফায় বসে কোনো দিকে না তাকিয়ে এক মনে নিজের ফোনের স্ক্রিন স্ক্রল করতে লাগলো। ঠিক তখনই আরিফুল চৌধুরী চায়ের কাপটা পিরিচে রেখে ছেলের দিকে তাকিয়ে অত্যন্ত রহস্যময় এক হাসি দিয়ে বলে উঠলেন, কিরে বাপ, গত রাতের ঘুম কেমন হলো তোর? বাবার মুখ থেকে হুট করে এমন অদ্ভুত ও বাঁকা প্রশ্ন শুনে উজান নিজের জোড়া ভ্রু কুঁচকে তাকালো। সকাল সকাল বাবা হঠাৎ করে তাকে ঘুমের ব্যাপারে কেন এমন জেরা করছেন তার মাথায় ঠিক ঢুকলো না। সে নিজের কণ্ঠস্বর যতটা সম্ভব নিচু রেখে সংক্ষেপে জবাব দিল, কেমন আবার হবে, রোজ যেমন স্বাভাবিক ঘুম হয় গত রাতেও তেমনই হয়েছে। আরিফুল চৌধুরী এবার সোফায় আরও একটু ঝুঁকে এসে চোখ টিপে বললেন, একদম ঠিকঠাক, শান্তিমতো ঘুমটা হয়েছে তো?
বাবার এই মাত্রাতিরিক্ত কৌতূহল আর চপল চাহনি দেখে উজান এবার পুরোপুরি বিরক্ত হলো। সে ফোনটা পকেটে পুরে ফিসফিসিয়ে করলো। ড্যাড, সকাল সকাল দয়া করে আমার সাথে ফাজলামো করো না তো। নিজের জোয়ান ছেলেকে সবার সামনে এমন লজ্জাজনক প্রশ্ন করতে তোমার একটুও বাধলো না? ছি। আরে এতে আমার লজ্জা করতে হবে কেন, হ্যাঁ? আরিফুল চৌধুরী বুক ফুলিয়ে মোক্ষম জবাব দিলেন। বাবার এমন তেড়াবেড়ি উত্তরের পর উজানের অবস্থা এখন একদম বেহাল। মনে মনে ভাবল, তার কপালটাই আসলে মন্দ। একদিকে ঘরে আছে তার ফাজিল বউ, তো অন্যদিকে নিজের ঘরের ভেতরেই বসে আছে সবচেয়ে বড় শত্রু, নিজের জন্মদাতা বাপ। রুমে থাকলে বউ সারাদিন জ্বালিয়ে মারে, আর একটু শান্তির জন্য বাইরে বের হলে এই বাবা নামক শত্রু পেছনে লেগে থাকে। উজানকে চুপ থাকতে দেখে আরিফুল চৌধুরী এবার মুখটা বাঁকিয়ে ভেঙচি কেটে বলে উঠলেন, ছি, তুই আমার ছেলে ভাবতেও লজ্জা লাগে। বিয়ের 2 সপ্তাহ হয়ে গেল, এখনো দাদা হওয়ার সুখবর দিতে পারলি না। শালা, লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। কেমন ছেলে পয়দা করলাম আমি, ছি ছি। বাবার মুখ থেকে সবার সামনে শালা উপাধি শোনা মাত্রই উজান সোফা থেকে এক প্রকার ছিটকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। সকাল সকাল এই টর্চার সে আর নিতে পারছে না। সে ডাইনিং স্পেসের দিকে তাকিয়ে বাচ্চার মতো চেঁচিয়ে ডাকলো, আম্মু, ও আম্মু, তাড়াতাড়ি এদিকে এসে দেখে যাও, তোমার ওই শয়তান জামাই সকাল সকাল আমার সাথে কেমন জঘন্য ব্যবহার করছে। ঠিক সেই মুহূর্তেই কিচেন রুম থেকে খাবারের প্লেট হাতে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলেন মৌসুমী চৌধুরী। এসে নিজের স্বামীর দিকে চোখ রাঙিয়ে তীব্র ঝাঁঝালো গলায় বললেন, তুমি আবার সাত সকালে আমার ছেলেটার পিছনে লেগেছ? ছেলেটার আজ ভার্সিটির প্রথম দিন, নতুন করে ক্লাস নেবে, মনটা ফ্রেশ রাখা দরকার। তোমার বুড়ো বয়সের ফাজলামো আর বিরক্ত করা একটুও বাদ যায় না। বউয়ের ওই বাঘিনী রূপ দেখে আরিফুল চৌধুরী মুহূর্তের মধ্যে মিয়ে গেলেন। সে আমতা আমতা করে বললেন, আরে না মৌসুমী, তুমি ভুল বুঝছো। আমি তো জাস্ট ওকে। তুমি একদম চুপ করো। আর একটাও বাড়তি কথা যদি আমার ছেলের উদ্দেশ্যে বলেছ, তবে আজ তোমার কপালে কোনো ভাত জুটবে না, বলে দিলাম। বউয়ের মুখে ভাত বন্ধের হুমকি শোনা মাত্রই আরিফুল চৌধুরী একদম ভেজা বেড়ালের মতো চুপসে গিয়ে সোফায় সোজা হয়ে বসলেন। বাবার এই করুণ দশা দেখে উজান আর নিজের হাসি চেপে রাখতে পারল না। সে সোফায় বসে শব্দ করে হেসে উঠল এবং বাবার দিকে তাকিয়ে টিটকারির সুরে বলল, কি হলো ড্যাড, এখন একেবারে চুপ মেরে গেলে কেন? এসেছে আমার সাথে লাগতে। মৌসুমী চৌধুরী তখন উজানের পাশে বসে তাকে নিজের হাতে খাইয়ে দিতে লাগলেন। ঠিক তখনই পাশে বসা আরিয়ান উজানের গলার দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে হঠাৎ অত্যন্ত গম্ভীর ও রসাত্মক সুরে বলে উঠল, আচ্ছা ভাই, তোর গলার ডান পাশে ওটা কিসে কামড় দিয়েছে রে? লাল হয়ে ফুলে আছে যে। সবার সামনে আরিয়ানের এমন মারাত্মক ও বোমা ফাটানোর প্রশ্নে উজান মুখের খাবার গিলতে গিয়ে একদম থমকে গেল। সে বিষম খাওয়ার মতো অবস্থা করে সাথে সাথে নিজের এক হাত দিয়ে গলা সে নির্দিষ্ট অংশটা চেপে ধরল। হ্যাঁ, সেখানে স্পষ্ট একটা লালচে কামড়ের দাগ বসে আছে। গতরাতে ঘুমানোর ঘরে মহাশয় উজানকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন অবস্থায় হঠাৎ করেই উজানের গলাটাকে কিচেন লেগ পিস ভেবে সজোরে কামড় বসিয়ে দিয়েছিল। এটা নিয়ে আজ সকালে ঘুম থেকে ওঠার পর উজানের মধ্যে তুমুল ঝগড়া আর যুদ্ধ হয়ে গিয়েছে। আর সেই রাগে ক্ষোভে মেজাজ গরম করে নিচে নামতেই এখন সবার সামনে এই নতুন কাণ্ড। উজান নিজের লজ্জাটুকু রাগ দিয়ে ঢাকার চেষ্টা করে আরিয়ানের দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে চরম হুমকি দিল, ভাইয়া, বেশি কথা বললে তোমাকে আজ এমন জায়গায় লাথি মারবো যে সারাদিন মানুষের সামনে মুখ লুকিয়ে ঘুরে বেড়াতে হবে, মনে রেখো। আরিয়ানের কথার খেই ধরে এবার ছোট চাচা আকবর চৌধুরীও নিজের চশমাটা নাকের ওপর ঠিক করে কৌতূহলী গলায় বললেন, সত্যি তো আরিয়ান তো ভুল কিছু বলেনি। ওভাবে কিসের দাগ হলো তোর গলায়? মশা তো এত বড় কামড় দেয় না। আরিয়ান হাসতে হাসতে বলে, এখনো বুঝলে না ছোট চাচ্ছু? নতুন নতুন বিয়ে করেছে, রুমে একদম ব্যান্ড নিউ বউ এসেছে। সো গলায় এমন মশা মাছির কামড়ের দাগ তো একটু একটু থাকবেই। অথচ আমাদের সামনে জেন্টেলম্যান সেজে এমন ভাব ধরে থাকে যেন কত বড় সাধু পুরুষ।
এখনো বুঝলে না ছোট চাচ্ছ? নতুন নতুন বিয়ে করেছে, রুমে একদম ব্যান্ড নিউ বউ এসেছে। সো গলায় এমন মশা মাছির কামড়ের দাগ তো একটু একটু থাকবেই, অথচ আমাদের সামনে জেন্টেলম্যান সেজে এমন ভাব ধরে থাকে যেন কত বড় সাধু পুরুষ। ততক্ষণে আরিয়ান দৌড়ে তুবার কাছে চলে গেল। একটুর জন্য প্রাণটা বেরিয়ে যায়নি। হঠাৎ সবার দৃষ্টি গিয়ে আটকে গেল ড্রয়িং রুমের সিঁড়ির মুখে। ফর্মাল শার্ট প্যান্ট পরে ধীর পায়ে নিচে নেমে আসছে ইফাত। তাকে ওভাবে দেখে ড্রয়িং রুমের হাসির রোল এক নিমেষে স্তব্ধ হয়ে গেল। সবার চোখ যেন ছানা পড়া। যে ছেলে প্রতিদিন দুপুর 12টা কিংবা 1টার আগে ঘুম থেকে চোখই মেলে না, সেই কুঁড়ে ও ছন্নছাড়া ছেলেটা আজ সকাল 8টার মধ্যে নিজে থেকে ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে নিচে নামছে। এটা যেন কারো বিশ্বাসই হতে চাইছে না। ইফাত অবশ্য কারো দিকে ফিরেও তাকালো না। সে সোজা ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল, যেখানে তার মা ইমরোজা চৌধুরী সকালের নাস্তা সার্ভ করছিলেন। ইফাত টেবিলে গিয়ে কোনো কথা না বলে হঠাৎ করেই একটু নিচু হয়ে মায়ের পা ছুঁয়ে পরম শ্রদ্ধায় সালাম করলেন। তারপর পাশে দাঁড়ানো বড় আম্মা অর্থাৎ আরিয়ান উজানের মা মৌসুমী চৌধুরীর পা ছুঁয়ে সালাম করল। আকস্মিক এই কাণ্ডে দুই মায়ের কেউই তড়িঘড়ি করে পিছিয়ে যাওয়ার সুযোগ পেলেন না। ইমরোজা চৌধুরী ছেলের এমন অভাবনীয় পরিবর্তনে চোখ দুটো মুছলেন। তারপর পরম মমতায় ছেলেকে বুকের মাঝে জড়িয়ে ধরে মুচকি হাসলেন। পাগল ছেলে আমার, এভাবে হুট করে পা ছুঁয়ে সালাম করতে নেই আব্বা, এতে পাপ হয়। ইফাত মায়ের বুক থেকে মাথা তুলে মায়ের দুই হাত নিজের হাতের মুঠোয় নিয়ে অত্যন্ত নরম সুরে বলল, কে বলেছে তোমায় এই কথা আম্মু? যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত লুকিয়ে থাকে, সেই পূর্ণময় পায়ে সালাম করা যদি পাপ হতো, তবে আল্লাহ তাআলা কখনোই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত লিখে দিতেন না। তুমি আমার মা, আমার আম্মু, আমার জন্মদাত্রী জননী। ছেলের মুখ থেকে এমন পরিণত ও সুন্দর কথা শুনে ইমরোজা চৌধুরীর চোখ দুটো আনন্দে কানায় কানায় ভরে উঠল। তিনি পরম আদরে ছেলের কপালে একটা স্নেহের চুমু খেয়ে মনে মনে হাসলেন। যাক, অবশেষে তার এই ছন্নছাড়া অবাধ্য ছেলেটা তবে তার অন্ধকার ও দিশাহীন জীবন থেকে আলোর পথে বেরিয়ে আসতে পেরেছে। তিনি ইফাতের দিকে কিছুটা ঝুঁকে অত্যন্ত নিচু ও ফিসফিসানি স্বরে আওড়ালেন, তোর মনের ভেতর সেই পবিত্র আশা আল্লাহ খুব জলদি পূরণ করুক আব্বা। আমি মা হয়ে আজ অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে এটাই চাই, তিনি নিশ্চয়ই একজন মায়ের আকুতি কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না। ইফাত মায়ের কথার অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে এক মায়াবী মৃদু হাসল। সে মেহেরের দেওয়া সেই রূপান্তরের কথা মনে করে মনে মনে এক নতুন শক্তি পেল। এরপর সে বড় আমার সাথেও মিষ্টি করে কুশল বিনিময় করে সোজা এসে আরিয়ানের সামনে দাঁড়ালো। তারপর নিজের চপল ভাবটা সম্পূর্ণ লুকিয়ে মুখে একরাশ গম্ভীরতা ফুটে আওড়ালো, ভাইয়া তাড়াতাড়ি চলো, লেট হয়ে যাবে। আরিয়ান মুখের পরোটা চিবানো বন্ধ করে নিজের জোড়া ভ্রু কুঁচকে বোকার মতো তাকালো। যাব না মানে? কি বলছিস এসব? ভাইয়া প্লিজ, অন্তত আজ একটু সিরিয়াস হও তো। আরে আমি আবার কি করলাম? আর তুই এত সকাল সকাল কর্পোরেট লুক নিয়ে রেডি হয়ে বা কোথায় যাওয়ার জন্য আমায় তাড়া দিচ্ছিস শুনি? কোথায় আবার? আজ থেকে তোমার সাথে রোজ অফিসে যাব। বয়স তো কম হলো না, এবার তো কিছু একটা করা উচিত, তাই না? হোয়াট? ডাইনিং টেবিলের ওপাশ থেকে সোফা ছেড়ে এক সজোরে চিৎকার দিয়ে উঠলেন ইফাতের বাবা আকবর চৌধুরী। চায়ের কাপটা তার হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো। যে ছেলে নিজের হাতে এক গ্লাস পানি পর্যন্ত গড়িয়ে খায় না, বাসার একটা ছোট কাজ করতে বললে সারা বাড়ি মাথায় তোলে, সেই ছন্নছাড়া ছেলে আজ থেকে রোজ সকালে অফিসে যাবে? এটা ভাবাও যেন এক মস্ত বড় অলৌকিক ঘটনা। ইফাত একরাশ বিরক্তি মাখা দৃষ্টি নিয়ে তার বাবার দিকে তাকালো। এই বাড়িতে কোনো ভালো কাজ করতে গেলেও বিপদ। যখন সে সারা দিন বন্ধুদের সাথে টই টই করে ঘুরে বেড়াতো, কোনো কাজ করতো না, তখন সবাই তাকে বকাঝকা করতো। আর আজ যখন সে নিজের পায়ে দাঁড়াতে চাচ্ছে, তখনই সবাই তাকে নিয়ে রসিকতা করছে। ড্যাড, তুমি আসলে কি বলতে চাও বলো তো?
যখন তুমি নিজে থেকে আমায় বারবার অফিসে যাওয়ার জন্য জোর করতে, তখন আমি যাইনি, সেটা আমার ভুল ছিল। কিন্তু আজ যখন আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে অফিসে যেতে যাচ্ছি, তখনও তোমাদের এত প্রবলেম। আর হ্যাঁ ভাইয়া শোনো, আজই অফিসে গিয়ে আমার মাসিক স্যালারি কত হবে তা ফিক্সড করে দিবে। আমি আজ থেকে বাপ ভাইয়ের পকেটের ফ্রিতে দেওয়া টাকায় এক আনাও চলবো না। অফিসে বাকি সব কর্মচারীদের যেমন যোগ্যতা অনুযায়ী স্যালারি দাও, আমাকেও ঠিক তেমনটাই দেবে, বুঝলে? আকবর চৌধুরী ছেলের এই রুদ্র ও পরিণত রূপ দেখে সম্পূর্ণ চমকে গেলেন। ছেলের মুখের ওপর এমন গম্ভীর ও দায়িত্বশীল কথা তিনি এত বছরেও শোনেননি। তবে ছেলের এই জেদ দেখে তার মনের ভেতরে এক বিশাল আনন্দের বন্যা বয়ে গেল। মনে মনে ভাবলেন, দেরি করে হলেও ছেলেটা অবশেষে নিজের ভবিষ্যৎ আর জীবনের মূল্য বুঝতে পেরেছে। এদিকে উজান সোফা থেকে উঠে দাঁড়ালো। সে ইফাতের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে একটা আলতো চাপ দিয়ে মৃদু হেসে বলল, বেস্ট অফ লাক দোস্ত, তোর এই নতুন শুরুর জন্য অনেক শুভকামনা রইল। আচ্ছা আমি এবার আসি, লেট হয়ে যাচ্ছে। উজান সদর দরজার কাছাকাছি যেতে ঠিক তখনই কোথা থেকে মৌ তড়িৎ গতিতে চিলের মতো ছুটে এসে পেছন থেকে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। বেচারা উজান আকস্মিক এই অতর্কিত আক্রমণে তীব্র ভয় আর আতঙ্কে এক লাফে প্রায় 2 হাত দূরে সরে গেল। পরক্ষণেই পেছনে তাকিয়ে মৌকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক থেকে এক মস্ত বড় ভয়ের খাঁচা নেমে গেল। সে নিজের বিরক্তিমাখা চোখ দুটো বড় বড় করে রাগান্বিত কণ্ঠে চেঁচিয়ে উঠল, এই ইডিয়েট মেয়ে, সকাল সকাল আমাকে এইভাবে হার্ট অ্যাটাক করিয়ে মার্ডার করতে চাও? আর বাসার সবার সামনে ওভাবে জড়িয়ে ধরলে কেন? লজ্জা শরমের মাথা কি একদম চিবিয়ে খেয়ে ফেলেছো? মৌ উজানের ওই রাগের ধমক শুনে বিন্দুমাত্র দমল না, বরং নিজের ওড়নাটা আঙুলে জড়াতে জড়াতে বলল, সবসময় শুধু শুধু আমার উপর এমন চিল্লাইবেন না তো। আমি কি ইচ্ছে করে সবার সামনে আপনাকে ওভাবে জড়িয়ে ধরেছি নাকি? আর একটু প্লিজ আমার সাথে রুমে চলুন। এই মেয়ে, তোমার প্রবলেম কি? একটু আগে আমার সাথে অত বড় ঝগড়া করলে, আর এখন আবার কোন আক্কেলে আমায় রুমে যেতে বলছো? রুমে আরশোলা ঢুকেছে, প্লিজ চলুন না আমার সাথে, আমার বড্ড ভয় করছে। সামান্য একটা আরশোলা দেখে তোমার এত ভয়? আর আমি এখন কোনো মতেই তোমার সাথে উপরে যেতে পারবো না। আমার ভার্সিটিতে প্রথম ক্লাস আছে। তোমার ভয় লাগলে তুমি অন্য কোথাও গিয়ে চুপচাপ বসে থাকো। প্লিজ প্রফেসর সাহেব, একটিবারের জন্য চলুন না, প্লিজ প্লিজ প্লিজ। মৌ এবার উজানের শার্টের হাতা ধরে একদম ঝুলে পড়ল। উজান ডাইনিং টেবিলের দিকে এক পলক তাকালো, তারপর সে এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৌয়ের পিছু পিছু আবার দোতলার রুমের দিকে পা বাড়ালো। উজান রুমে প্রবেশ করা মাত্রই মৌ তড়িঘড়ি করে পেছনের দরজাটা লক করে দিল এবং উজান কিছু বুঝে ওঠার আগেই তাকে সজোরে এক ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। উজান বিছানায় আছড়ে পড়ার সাথে সাথেই মৌ নিজে এক লাফে এসে উজানের চওড়া বুকের ওপর পুরোপুরি শুয়ে পড়ল। মৌয়ের এমন আকস্মিক ও মারাত্মক কাণ্ডে উজান একদম স্তব্ধ ও আহাম্মক হয়ে রইল। সে মৌকে নিজের গায়ের ওপর থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু সরাতে পারল না। মৌ নিজের ছোট ছোট 2 হাত দিয়ে উজানের শার্ট এমনভাবে আঁকড়ে ধরে রেখেছে যেন কোনোভাবেই তাকে ছাড়বে না। উজান এবার দাঁতের দাঁত পিষে চেঁচিয়ে উঠল, এই ফাজিল মেয়ে, তুমি না নিচে বললে রুমে আরশোলা ঢুকেছে? কিন্তু এখন তো দেখছি তুমি রুমে এনে আমার সাথেই চরম ফাজলামো করছো। এক্ষুনি নামো আমার উপর থেকে। মৌ উজানের ধমক শুনে এবার নিজের মুখটা একটু উপরে তুলল। তার ঠোঁটের কোণে তখন এক মায়াবী ও চপল মুচকি হাসি। সে কোনো কথা না বললে অত্যন্ত পরম মমতায় উজানের ধারালো চিবুকের ওপর আলতো করে নিজের উষ্ণ ঠোঁট দুটো ছুঁয়ে দিল। উজান একদম বিস্ময়কর ও স্তম্ভিত দৃষ্টিতে মৌয়ের মুখের দিকে তাকিয়ে রইল। তার মগজ যেন কাজ করা বন্ধ করে দিয়েছে। এই মেয়েটা দিন দিন কতটা অভদ্র আর বেহায়া হয়ে যাচ্ছে। কোনো বারণ বা ধমক সে কানেই তোলে না। উজান নিজের চোখ দুটো রাঙিয়ে কঠোরভাবে তাকালো, তবুও মৌয়ের মধ্যে সেই নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ বা ভয় দেখা গেল না। সে উজানের কানের লতির কাছে নিজের ঠোঁট দুটো ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে অত্যন্ত ফিসফিসানি স্বরে আওড়ায়, ভালোবাসি, ভীষণ ভালোবাসি আমার প্রফেসর সাহেব।
মৌয়ের মুখ থেকে ওই ভালোবাসি শব্দটা শোনা মাত্রই উজানের মুখের রং পাল্টে গেল। সে তীব্র এক ঝটকায় তড়িৎ গতিতে মৌকে নিজের বুকের ওপর থেকে ধাক্কা দিয়ে পাশে ফেলে দিল। উজান এত জোরে ঝটকা দিয়েছিল যে মৌ সামলাতে না পেরে বিছানা থেকে ছিটকে সোজা শক্ত মেঝের ওপর আছড়ে পড়ল। আর মেঝের কোণে আঘাত লাগা মাত্রই ব্যথায় কোকানি দিয়ে গুঙিয়ে উঠল। মৌয়ের ওই যন্ত্রণাকাতর কণ্ঠস্বর শোনা মাত্রই উজানের ভেতরের সমস্ত রাগ আর জেদ কর্পূরের মতো উড়ে গেল। সে তীব্র এক অনুশোচনা বুকে নিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে মেঝের ওপর মৌয়ের সামনে হাঁটু গেড়ে বসল। নিজের দুই হাত দিয়ে মৌয়ের গাল দুটো ছুঁয়ে আকুল স্বরে বলে উঠল, আই এম রিয়েলি সরি পিচ্ছি। আমি সত্যি বুঝতে পারিনি যে আমার ধাক্কাটা এত জোরে লাগবে। অনেক বেশি লেগেছে, তাই না? কোথায় লেগেছে আমায় দেখাও। এই বলেই উজান আর কোনো কথা না বাড়িয়ে মৌকে নিজের পাজা কোলে তুলে নিল এবং বিছানার ওপর সাবধানে বসিয়ে দিল। উজান অত্যন্ত উদ্গ্রীব ও ব্যাকুল হয়ে মৌয়ের হাত পা ভালো করে পরীক্ষা করতে লাগলো, মেয়েটা কোথাও বড় কোনো আঘাত পেয়েছে কিনা। ঠিক তখনই তার তীক্ষ্ণ চোখ দুটো আটকে গেল মৌয়ের ডান পায়ের গোড়ালির উপর। সেখানে একটা বড়সড় নীলচে কালশিটে দাগ পড়ে আছে, যা দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে কোনো জায়গায় মারাত্মক হোঁচট খাওয়ার কারণে এমনটা হয়েছে। উজান এবার অত্যন্ত রাগান্বিত ও উদ্বিগ্ন কণ্ঠে আওড়ালো, স্টুপিড গার্ল একটা। এখানে কিভাবে এত বড় খালসিটে দাগ ফেলে ব্যথা পেলে? হ্যাঁ, ওটা কালকে দুপুরে দৌড়াতে গিয়ে পা মচকে গিয়েছিল। উজান আর এক সেকেন্ডও দেরি না করে রুম থেকে ফার্স্ট এইডের বক্সটা এনে বিছানায় বসলো। সে নিজের ঠান্ডা হাত দিয়ে মৌয়ের সেই আঘাতপ্রাপ্ত লাল নীল হয়ে যাওয়া জায়গায় মলম নিয়ে অত্যন্ত আলতো হাতে মালিশ করে দিতে লাগলো। মালিশ করার মাঝেই তার ভেতরের রাগটা আবারও উগরে ওঠে। আস্ত একটা ফাজিল তুমি। নিজের হাত পায়ের কোনো ব্যালেন্স নেই তোমার। সারাদিন পুরো বাসা জুড়ে বানরের মতো এত দৌড়াদৌড়ি কেন করো শুনি? একটু সোজাভাবে শান্ত হয়ে চললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যায়? এই জন্যই তো কালকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলে। তুমি জানো, তোমার যদি কোনো বড় ক্ষতি হয়ে যায় তবে আমার। উজান কথা বলতে বলতে মাঝপথেই হঠাৎ থেমে গেল। আমার কিছু হলে আপনার কি হতো প্রফেসর সাহেব? মৌ উজানের চোখের দিকে তাকিয়ে প্রশ্নটা করলো। মৌয়ের এই সরাসরি প্রশ্নে উজানের নিজের ভেতরের ব্যাকুলতা টের পেয়ে চট করে স্বাভাবিক হলো। তারপর তোতলা তোতলা স্বরে বলল, আমার আবার কি হবে? আমার কিচ্ছু হবে না। তুমি আমার কে হও যে তোমার কিছু হলে আমার দুনিয়া উল্টে যাবে? হ্যাঁ, তাছাড়া তোমার যদি কোনো ক্ষতি হয় তবে আম্মু আর ড্যাড মিলে আমাকে এই চৌধুরী বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। সবাই ভাববে আমি ইচ্ছে করেই তোমাকে আঘাত করেছি। দেখি পাটা সোজা করো তো। এখন হাঁটতে কোনো প্রবলেম হচ্ছে না তো তোমার? মৌ এবার এক অদ্ভুত ও গভীর অবাক দৃষ্টিতে উজানের এই রূপের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, এই অদ্ভুত মানুষটা মুখে সারাদিন দাবি করে যে সে মৌকে একটুও ভালোবাসে না, অথচ তার প্রতি উজানের এই যত্ন আর কেয়ারিং তো অন্য কথা বলে। মৌ যদি কোনোদিন রাগ করে না খেয়ে ঘুমিয়ে পড়ে, তবে এই উজান মাঝরাতে তাকে ঘুম থেকে তুলে নিজের হাতে লোকমা খাইয়ে দেয়। মৌ উজানের বুকে না জড়িয়ে ঘুম আসে না বলে সে রোজ রাতে শত কাজ থাকলেও জলদি বাসায় ফিরে মৌকে নিজে থেকে বুকে টেনে নিয়ে ঘুমায়। মৌয়ের জামা কাপড় থেকে শুরু করে তার প্রয়োজনীয় প্রতিটা ছোটোখাটো জিনিস সে মুখে চাওয়ার আগেই উজান অলৌকিকভাবে তার চোখের সামনে এনে হাজির করে। তবুও এই মানুষটা নাকি মৌকে ভালোবাসে না। এটা কি আদৌ কোনো সুস্থ মানুষের পক্ষে সম্ভব? হয়তো সম্ভব, কিংবা হয়তো এক মস্ত বড় মিথ্যা অহংকার। মৌ এবার অত্যন্ত নরম স্বরে ডাকল, প্রফেসর সাহেব। উজান ফার্স্ট এইডের বক্সটা গুছিয়ে বলল, বলো। আপনি তো আমায় একটুও ভালোবাসেন না, তাহলে কেন আমার এত যত্ন করেন? আমি মরে গেলেও তো আপনার জীবনে কোনো ফারাক পড়ার কথা না, কিন্তু আমি একটুখানি আঘাত পেলেই আপনি কেমন পাগল পাগল হয়ে যান। এরপরেও কি বলবেন আপনি আমায় সত্যি সত্যি ভালোবাসেন না? মৌয়ের এই অকাট্য ও তীক্ষ্ণ প্রশ্নে উজান এক মুহূর্তের জন্য পুরো থমকে গেল। মেয়েটা বয়সে ছোট আর চপল হলে কি হবে, মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যা সরাসরি বুকে গিয়ে আঘাত করে। উজান বিছানা থেকে উঠে মৌর একদম পাশে গিয়ে বসলো।
মো এক দৃষ্টিতে তার চোখের ভেতরের ভাষা পড়ার চেষ্টা করছিল। উজান নিজের ভেতরের এক তীব্র তপ্ত দীর্ঘশ্বাস ফেলে মাথাটা সামান্য উঁচুর দিকে তুলে অত্যন্ত দৃঢ় গলায় উত্তর দিল, শোনো পিচ্ছি, তোমায় আমি মন থেকে নিজের বউ হিসেবে কখনো না মানলেও সামাজিকভাবে বা আইনগতভাবে তুমি এখন আমার বিবাহিতা স্ত্রী। তাই আমার জীবনে তুমি হলে জাস্ট একটা রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটি শব্দটার মানে বোঝো তুমি? এর মানে হলো তুমি আমার দায়িত্ব। পৃথিবীর একটা পুরুষ সব কিছু এড়িয়ে যেতে পারলেও তার ঘাড়ে আসা দায়িত্ব সে কখনো এড়িয়ে যেতে পারে না। আমি তোমার যত্ন করি, তোমার দায়িত্ব নিই, তোমার সাথে একই বিছানায় ঘুমাই, তার মানে এই নয় যে আমাদের মধ্যকার এই জোরপূর্বক সম্পর্কের কোনো উন্নতি হবে। আমরা আজ যেমন আছি আমাদের ফিউচারেও আমাদের সম্পর্কটা ঠিক এমনই থাকবে। তবে তোমার যদি মনে হয় এই নামমাত্র সম্পর্কটা থেকে তুমি তোমার বউয়ের পূর্ণ অধিকার বা ভালোবাসা পাচ্ছ না, তবে তুমি চাইলে আমার লাইফ থেকে চিরকালের মতো চলে যেতে পারো। কারণ আমি তোমাকে কোনোদিনও মন থেকে নিজের স্ত্রীর মর্যাদা বা ভালোবাসা দিতে পারবো না। আই এম রিয়েলি সরি। মোয়ের মুখ থেকে কোনো উত্তর শোনার আগেই উজান বড় বড় পা ফেলে চলে গেল। মৌ বিছানার ওপর পাথরের মূর্তির মতো বসে ফ্যাল ফ্যাল করে উজানের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এই অদ্ভুত মানুষটাকে সে কোনো সমীকরণ দিয়েই ঠিকমতো বুঝে উঠতে পারে না। এই মানুষটা এক লোহমায় এত ভালো, এত কেয়ারিং হয়ে ওঠে যে মনে হয় দুনিয়ার শ্রেষ্ঠ স্বামী, আবার ঠিক পরের লোহমায় এত নিষ্ঠুর, এত খারাপ হয়ে যায় যে মনে হয় এক আস্ত পাষাণ। মো দেখবে এই প্রফেসরের দায়িত্বের দেয়ালটা তার ভালোবাসার ঝড়ের সামনে আর কতদিন টিকে থাকতে পারে। পুরো ক্লাসরুম জুড়ে চিৎকার, চিল্লাচিল্লি আর হট্টগোলে কান পাতা দেয়। আজ তাদের ফিজিক্স ক্লাসের জন্য সম্পূর্ণ নতুন একজন প্রফেসর আসার কথা রয়েছে, কিন্তু কে সেই প্রফেসর, কেমন দেখতে হবেন তিনি এই নিয়ে ক্লাসের সবার মনেই কৌতূহলের শেষ নেই। হঠাৎ মৌ নিজের বেস্ট ফ্রেন্ড কাম বোন মেহেরের কাঁধে ক্লান্ত মাথাটা রেখে মিনমিন স্বরে আওড়ালো, মেহু, এখন আবার আমাদের হাড় মাংস জ্বালাতে কোন নতুন ইবলিশ শয়তান আসবে বলতো ভাই? এই কলেজের প্রিন্সিপাল বুড়োটাও যে কি পায়, রোজ রোজ টিচার চেঞ্জ করে। মেহের নিচু স্বরে জবাব দিল, ঠিক বুঝতে পারছি না রে মৌ, তবে ক্যাম্পাসের সিনিয়র আপুদের মুখে শুনলাম আজ যিনি আমাদের ফিজিক্স ক্লাস নিতে আসছেন তিনি নাকি ভীষণ কড়া আর বদরাগী টাইপের মানুষ, কিন্তু মানুষটা নাকি দেখতে অসম্ভব হ্যান্ডসাম আর ড্যাশিং। মেহেরের মুখে অন্য পুরুষের হ্যান্ডসাম হওয়ার প্রশংসা শুনে মৌ চট করে তার কাঁধ থেকে মাথা তুলে বসলো। সে নিজের চোখ দুটো ছোট ছোট বলল, সে যত বড়ই হ্যান্ডসাম হোক না কেন, আমার প্রফেসর সাহেবের মতো হিরো কিন্তু এই দুনিয়ায় কেউ হবে না, বুঝেছিস? কিন্তু একটা জিনিস ভাবতো মেহু, আমার ওই খিটখিটে প্রফেসর সাহেব ঠিক কোন কলেজের প্রফেসর বলতো? আজ তো ওনার ভার্সিটির প্রথম দিন। মেহের কাঁধ চাকিয়ে বলল, আই ডোন্ট নো, কিন্তু তুই তো ভাইয়াকে জিজ্ঞেস করতে পারতি কোন কলেজের প্রফেসর। মৌ এবার ভেঙচি কেটে মুখটা কালো করে নিল। খাটাস লোক, আমায় কিছু বললে না তো? তাদের এই ফিসফিসানির মাঝেই হঠাৎ গম্ভীর মুখে স্বয়ং কলেজের প্রিন্সিপাল স্যার ক্লাসে প্রবেশ করলেন। প্রিন্সিপাল স্যারকে দেখা মাত্রই পুরো ক্লাসরুমের ওই হইচই এক নিমিষে পিনপত নীরবতায় রূপ নিল। সব স্টুডেন্ট একসাথে তড়িৎ গতিতে দাঁড়িয়ে পরম শ্রদ্ধায় সম্মস্বরে বলে উঠল, গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? প্রিন্সিপাল স্যার নিজের গম্ভীর মুখে খানিকটা কৃত্রিম হাসি ঝুলিয়ে দুই হাত তুলে সবাইকে বসার ইশারা করে আওড়ালেন, গুড মর্নিং, সিট ডাউন এভরিবডি। তবে সত্যি কথা বলতে আমি তোমাদের উপর আজ বিন্দুমাত্র খুশি নই। এই বিগত মাত্র কয়েক মাসের ভেতরে তোমাদের এই সেকশনের জন্য আমাকে পুরো 6 জন ফিজিক্স টিচার চেঞ্জ করতে হয়েছে। তোমরা এই ক্লাসের স্টুডেন্টরা সবাই এত বড় মাপের ফাজিলের বেয়াদব যে তোমাদের যন্ত্রণা কোনো টিচার এই ক্লাসে টিকতেই চায় না, সবাই ইস্তফা দিয়ে চলে যায়। প্রিন্সিপাল স্যার একটু থামলেন, তারপর ক্লাসের সবার দিকে এক কড়া দৃষ্টিপাত করে আবার বলতে লাগলেন, অবশেষে একজনকে অনেক রিকোয়েস্ট করার পর তিনি তোমাদের এই ক্লাসের দায়িত্ব নিতে রাজি হয়েছেন। অবশ্য বলে রাখা ভালো, তিনি ইন্টারমিডিয়েটের কোনো ক্লাস নেওয়ার জন্য এই কলেজে জয়েন করেননি। তিনি মূলত অনার্সের গোল্ড মেডেলিস্ট প্রফেসর।
কিন্তু আমরা ব্যক্তিগতভাবে অনুরোধে তিনি তোমাদের ফিজিক্সের বেসিক ঠিক করতে রাজি হয়েছে। তবে এখন তোমাদের নিয়ে আমার বড্ড টেনশন হচ্ছে, কারণ আজ যিনি তোমাদের সামনে আসছেন তিনি বড্ড কড়া ধাতের মানুষ। ওনার মুখের কথার চেয়ে হাতের অ্যাকশন বেশি চলে। সো এভরিবডি প্লিজ ওয়েলকাম মিস্টার উজান চৌধুরী। উজান চৌধুরী নামটা প্রিন্সিপাল স্যারের মুখে শোনা মাত্রই মৌ আর মেহের চমকে উঠল। তারা তীব্র এক ধাক্কা খেয়ে চোখ বড় বড় করে একে অপরের মুখের দিকে তাকালো। মেহেরের হাতের কলমটা হাত থেকে ফসকে নিচে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই গাম্ভীর্য নিয়ে ক্লাসরুমে প্রবেশ করলো উজান। আজ সাদা শার্ট আর ফর্মাল প্যান্টে তাকে দেখতে এতটাই ড্যাশিং আর অসম্ভব সুন্দর লাগছিল যে ক্লাসের প্রতিটা মেয়ে স্টুডেন্ট এক পলকে তার দিকে হাঁ করে তাকিয়ে রইল। পুরো ক্লাসের মেয়েদের চোখ যেন আজ উজানের ওপর গিয়ে একদম আঠার মতো আটকে গেল। প্রিন্সিপাল স্যার উজানের কাঁধে হাত রেখে নিচু স্বরে সিলেবাস নিয়ে কিছু সময় কথা বললেন এবং উজানকে ক্লাসের দায়িত্ব বুঝিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। উজান ক্লাসের পোডিয়ামের সামনে দাঁড়িয়ে অত্যন্ত নিজের চোখের সানগ্লাসটা খুলল। তারপর ক্লাসের স্টুডেন্টের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টিটা দিল। সাথে সাথে সে নিজেও তীব্র এক শক খেয়ে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। ক্লাসের ঠিক মাঝখানের বেঞ্চে বসে আছে তার ঘরের বউ মৌ মহাশয়, যে নিজের বড় বড় হরিণীর চোখ দুটো মেলে তার দিকেই তপ্ত চোখে তাকিয়ে আছে। উজান নিজের অজান্তেই একটা ঢোক গেল। মৌ যে এই কলেজেই পড়াশোনা করে তা উজান আগে জানতো না। জানলে নেচে নেচে প্রিন্সিপাল স্যারের রিকোয়েস্ট একসেপ্ট করে নিজের পায়ে নিজে কুড়াল মারতে আসতো না। এতক্ষণ বাড়ির বাইরে এসে একটু শান্তির নিঃশ্বাস ফেলবে বলে মনের ভেতর যে আনন্দটুকু ছিল, এখন এই ক্লাসরুমে বউ নামক মোস্ট ডেঞ্জারাস মেয়েটাকে নিজের স্টুডেন্ট হিসেবে দেখে উজানের গলার জল নিমিষেই শুকিয়ে কাঠ হয়ে গেল। আর এইদিকে মৌ নিজের গাল দুটো রাগে রসগোল্লার মতো ফুলিয়ে হাত দুটো বুকের ওপর আড়াআড়িভাবে বেঁধে বরের দিকে চোখ রাঙিয়ে বসে রইল। মনে মনে ভাবল, এই খাটাস লোকটা তাকে মনে মনে একটুও ভালোবাসে না, তা তো সে ভালো করেই জানে। কিন্তু তাই বলে কি নিজের বিবাহিতা বউকে এত বড় একটা কথা লুকিয়ে যাবে? তারই কলেজের ফিজিক্স প্রফেসর হিসেবে জয়েন করতে এসেছে, অথচ তাকে একবারের জন্য মুখ ফুটে বলল না। এত বড় ধোঁকাবাজ লোক তো দুনিয়ায় দুটো নেই। পুরো ক্লাসের এই স্তব্ধতার মাঝে মেহেরও নিজের ঘোর কাটিয়ে উঠল। সে চরম বিস্ময় নিয়ে পাশে বসা মৌয়ের পাঁজরে নিজের কুনুই দিয়ে একটা জোরালো খোঁচা মারল। তারপর উজানের দিকে হাঁ করে তাকিয়ে থাকা মৌয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত ফিসফিসানি স্বরে জিজ্ঞেস করলো, মৌ ভাইয়া এখানে কি করছে? মৌয়ের মুখের ভাষা যেন এক নিমিষেই হারিয়ে গিয়েছে। সে এখনও নিজের বড় বড় চোখ জোড়া মেলে অবিশ্বাস্য দৃষ্টিতে সামনের পোডিয়ামে দাঁড়িয়ে থাকা উজানের দিকে তাকিয়ে আছে। এরই মাঝেই উজান নিজেকে দ্রুত স্বাভাবিক করে নিল। ক্লাসের বাকি মেয়েদের হাঁ করে তাকিয়ে থাকা আর মৌয়ের ওই বোকা বনে যাওয়া মুখ দেখে সে নিজের ঠোঁটের কোণে এক চিলতে চতুর ও মুচকি হাসি ঝুলালো। তারপর ডাস্টার আর চকটা টেবিলের ওপর রেখে অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ও ভরাট গলায় বলতে লাগলো, হাই এভরিবডি, আমি তোমাদের নিউ ফিজিক্স টিচার উজান চৌধুরী। আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, তাই আমি সরাসরি পড়ালেখায় যাব না। আমি চাই আজ সবাই সংক্ষেপে নিজেদের একটা ফর্মাল পরিচয় দাও। কথাটা শেষ করেই উজান প্রথম বেঞ্চের কর্নারে বসা মেয়েটির দিকে নজর ধারালো। মেয়েটির দিকে নিজের ধারালো ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটিকে উদ্দেশ্য করে সে এক ভ্রু উঁচিয়ে অত্যন্ত পেশাদার কণ্ঠে বলে উঠল, এই গার্ল, স্ট্যান্ড আপ। উজান মূলত মৌকে খেপানোর জন্য এবং ক্লাসের সবার সামনে নিজের পেশা দায়িত্ব বজায় রাখতেই প্রশ্নটা করেছিল। কিন্তু উজান যেদিকে তাকিয়ে প্রশ্নটা করেছিল সে ছিল এই কলেজের সবচেয়ে অহংকারী আর ডানপিটে মেয়ে ললিতা আফরিন। পুরো কলেজে মাসে মাসে মোটা অঙ্কের ডোনেশন দেওয়া মিস্টার আরকাম সাহেবের মেয়ে সে।
কলেজের তথাকথিত সুন্দরী ও স্টাইলিশ নারীদের মধ্যে অন্যতম একজন, যার ক্ষমতার দাপটে কলেজের সাধারণ স্টুডেন্ট থেকে শুরু করে অনেক টিচারও মাথা নিচু করে কথা বলেন, নয়তো সামান্য অজুহাতে তাকে সোজা কলেজ থেকে বহিষ্কার করার হুমকি দেওয়া হয়। বাবা আরকাম আফরিন দেশের নামকরা ও বড় মাপের বিজনেসম্যান হওয়ায় ললিতার অহংকারে মাটিতে পা পড়ে না। মেয়েটা বড্ড একরোখা আর জেদি। জীবনে সে যা চেয়েছে তা যে কোনো মূল্যে পেয়েই ছেড়েছে। ললিতা ভাবল, এই হ্যান্ডসাম ও ড্যাশিং প্রফেসর বুঝি তার দিকে তাকিয়ে মুগ্ধ হয়ে নামটি জানতে চেয়েছে। সে নিজের ঠোঁটে এক চিলতে চপল হাসি ঝুলিয়ে খানিকটা উজানের দিকে ঝুঁকে এলো এবং আদুরে গলায় বলল, I am ললিতা আফরিন। মিস্টার আকরাম আফরিন সাহেবের ওরফে ওই কলেজের মূল প্রতিষ্ঠান ও দাতা। আমি ওনার একমাত্র মেয়ে। ললিতার ধারণা ছিল তার বাবার নাম আর বিপুল প্রতিপত্তির কথা শুনলে এই নতুন প্রফেসরও বাকিদের মতো থতমত খেয়ে তাকে সমীহ করা শুরু করবেন। কিন্তু মেয়েটির এই দেমাকে ও বাড়তি উত্তরে উজান বিন্দুমাত্র খুশি হলো না, বরং তার গম্ভীর মুখাবয়ব আরও শক্ত ও শীতল হয়ে উঠল। সে ললিতার দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত কড়া ও গম্ভীর স্বরে ক্লাসরুম কাঁপিয়ে আওড়ালো, জাস্ট শাট আপ মিস আফরিন। ক্লাসে অতিরিক্ত কথা একদম আমার অপছন্দ। আমি তোমাকে শুধু তোমার নিজের নামটুকু জিজ্ঞাসা করেছি। তোমার বাবার নাম কিংবা ওনার সম্পত্তির খতিয়ান জানতে চাইনি। সো বিহেভ ইয়োরসেলফ। উজানের মতো একজন অত্যন্ত হ্যান্ডসাম কিন্তু কঠোর শিক্ষকের কাছ থেকে পুরো ক্লাসের সামনে এমন অপমানজনক ও কড়া ধমক খাবে তা ললিতা নিজের স্বপ্নেও কল্পনা করেনি। মুহূর্তের মধ্যে পুরো ক্লাসের সামনে ললিতার অহংকারী ফর্সা মুখের রং পাল্টে গিয়ে লাল কালো হয়ে গেল। অপমানে আর রাগে তার শরীর কাঁপতে লাগলো। উজানও দ্রুত ললিতার সামনে থেকে সরে গেল। সে এবার এক এক করে ক্লাসের বাকি সকল স্টুডেন্টের কাছে গিয়ে তাদের পরিচয় জেনে নিতে লাগলো। এভাবে একে একে সবার পরিচয় নেওয়া শেষ করে উজান এবার ধীর পায়ে এগিয়ে গিয়ে ঠিক ময়ের বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। ক্লাসের বাকি সব স্টুডেন্ট উজানকে সামনে আসতে দেখে সম্মানে দাঁড়িয়ে গেলেও মৌ কিন্তু নিজের জায়গা থেকে এক চুলও নড়ল না। সে আগের মতোই গাল দুটো রসগোল্লার মতো ফুলিয়ে অভিমানী মুখ করে বেঞ্চে বসে রইল। পাশে বসা মেহের তাকে কুনুই দিয়ে কয়েকবার খোঁচা মেরে দাঁড়িয়ে পড়ার কথা বলল, তবুও মৌ উজানের ওপর অভিমানে একটুও শুনল না। উজান নিজের মুখে চরম গাম্ভীর্য বজায় রেখে ভরাট গলায় মৌকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, মিস তাসফিয়া মৌ, প্লিজ স্ট্যান্ড আপ। মৌ এবার উজানের কড়া ধমক শুনে বাধ্য হয়ে দাঁড়িয়ে গেল বটে, কিন্তু সে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইল। উজানের চোখের দিকে একবারের জন্য তাকালো না। মৌয়ের এমন বাচ্চাদের মতো অভিমানী ও রাগী মুখখানা দেখে উজান নিজের মনের ভেতর এক চিলতে নিঃশব্দে হাসলো। তবে ক্লাসের বাকি স্টুডেন্টরা এবার একদম ড্যাব ড্যাব করে উজানের মুখের দিকে তাকিয়ে রইল, কারণ মৌ তো এখনো নিজের মুখ ফুটে নামই বলেনি। তাহলে এই নতুন প্রফেসর প্রথম দিনই তার নাম তাসফিয়া মৌ কিভাবে নিখুঁতভাবে জানতে পারলেন, সেটাই সবার মাথায় ঢুকছিল না। উজান সবার মনের কৌতূহল টের পেয়ে কিছুটা নিচু হয়ে মেঝে থেকে মৌয়ের পড়ে থাকা ফিজিক্স বইটা কুড়িয়ে নিল। বইয়ের প্রচ্ছদে বড় বড় অক্ষরে লেখা তাসফিয়া মৌ। উজান বইটা আলতো করে মৌয়ের বেঞ্চের ওপর রেখে ক্লাসের বাকি স্টুডেন্টদের উদ্দেশ্য করে আওড়ালো, লিসেন এভরিবডি, মিস তাসফিয়া মৌয়ের নামটা আমি এত নিখুঁতভাবে কিভাবে জানতে পারলাম তা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। সো আমার মুখের দিকে ওভাবে হাঁ করে তাকিয়ে না থেকে সবাই নিজেদের সামনের বইয়ের দিকে মনোযোগ দাও। উজানের চতুর বুদ্ধি দেখে ক্লাসের সকল স্টুডেন্ট লজ্জায় মাথা নিচু করে নিল। আর ঠিক সেই সুযোগেই উজান মৌয়ের দিকে বেশ খানিকটা ঝুঁকে এসে একদম নিচু ও ফিসফিসানি স্বরে কড়া গলায় বলে উঠল, মিসেস চৌধুরী, ক্লাস টাইম শেষ হওয়া মাত্রই সরাসরি আমার পার্সোনাল কেবিনে এসে দেখা করবেন, নয়তো কলেজের প্রথম দিনে কিন্তু বড় রকমের পানিশমেন্ট পেতে হবে, মনে থাকে যেন। কথাটা বলেই উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে ব্ল্যাকবোর্ডের সামনে এগিয়ে গিয়ে ফিজিক্সের কিছু বেসিক ম্যাথ আর সূত্র বোর্ডে করাতে লাগলো।
দেখতে দেখতে ক্লাসের নির্ধারিত সময় প্রায় শেষের দিকে চলে এলো। উজান সবার উদ্দেশ্যে কড়া গলায় জানালো, এভরিওয়ান, আজ যেহেতু তোমাদের সাথে আমার ফার্স্ট ক্লাস, সেই জন্যই আজকে আর বেশি কিছু করাচ্ছি না। নেক্সট ক্লাসে আসার আগে বোর্ডে দেয়া এই ম্যাথসগুলো সবাই হোমওয়ার্ক হিসেবে করে নিয়ে আসবে, নয়তো ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। উজানের এই কড়া নির্দেশ শোনা মাত্রই ক্লাসের মাঝখানের বেঞ্চে থেকে একটা ছেলে তাচ্ছিল্যের হাসি ঝুলিয়ে দাঁড়িয়ে পড়ল। সে অত্যন্ত দেমাকি সুরে বলল, পানিশমেন্ট মানে? কিসের পানিশমেন্টের কথা বলছেন স্যার? এই কলেজের হিস্ট্রিতে আজ পর্যন্ত কোনো বড় বড় টিচার আমাদের এই সেকশনকে পানিশমেন্ট দেওয়ার কথা কল্পনা করতে পারেনি। আর আপনি কলেজে পা রাখার কয়েক ঘন্টা হয়নি, এর মধ্যে আমাদের পানিশমেন্ট দেওয়ার ভয় দেখাচ্ছেন। শুনুন স্যার, আমি হলাম এই এলাকার ওসির ছেলে, আমাকে এসব ফালতু ভয় দেখাবেন না, নয়তো আপনার চাকরি। ছেলেটির হুমকি মাখা কথা শেষ হওয়ার আগেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে ছেলেটির কলার চেপে ধরে তার গালে পরপর কয়েকটা সজোরে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। আচমকা ক্লাসরুমে এমন একটা কাণ্ড ঘটে যাবে তা কেউ ভাবেনি। থাপ্পড় খেয়ে ওসির বকে যাওয়া ছেলে জিহাদ নিজের গাল চেপে ধরে চরম ভয়ে আর আতঙ্কে কাঁপতে লাগলো। পুরো ক্লাসরুম জুড়ে এক ভয়ানক নিস্তব্ধতা নেমে এলো। যেখানে এই কলেজে জিহাদের চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কোনো সাধারণ স্টুডেন্ট বা কোনো টিচারের হতো না, সেখানে এই নতুন প্রফেসর প্রথম দিনেই তাকে সবার সামনে চড় মারলো। এটা ভেবেই জিহাদের রাগে গা জ্বলছিল, কিন্তু উজানের রুদ্র রূপ দেখে সে একটু শব্দ করার সাহস পেল না। উজান এবার বাঘের মতো গর্জন তুলে পুরো ক্লাস কাঁপিয়ে তুলল। লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। উজান চৌধুরী কারো বাপের কেনা গোলাম নয়। এই ক্লাসের সময়টুকু যেহেতু আমার, সো এই 4টি দেয়ালের ভেতর সব কিছু শুধুমাত্র আমার রুলস অনুযায়ী চলবে। কার বাবা মিনিস্টার, কার বাবা ওসি, এসব ফালতু জিনিস দেখার টাইম বা ইন্টারেস্ট আমার কোনোটাই নেই। আজ ফার্স্ট ডে বলে তোমাকে শুধু ছেড়ে দিলাম। নেক্সট টাইম যদি আমার ক্লাসে এমন তেরিবেরি করো, তবে কান ধরে পুরো ক্যাম্পাসে এক পায়ে ঘোরাবো। মাইন্ড ইট। আর হ্যাঁ, লিসেন গার্লস, তোমরা মেয়ে বলে পার পেয়ে যাবে এমনটা ভাবার কোনো অপশন নেই। অন্যায় করলে কাউকে ছেড়ে দেওয়া উজান চৌধুরীর ধাতে নেই, মনে রেখো সবাই। যে ক্লাসে সবসময় টিচারের চেয়ে স্টুডেন্টদের চিল্লানোর শব্দে কান পাতা যেত না, আজ সেই ক্লাসের প্রতিটি স্টুডেন্ট একদম মুখে কুলু পেটে বিড়ালের মতো চুপ হয়ে রইল। কারো মুখে একটা কথাও সরল না। এরই মাঝে উজান নিজের হাত ঘড়ির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে দ্রুত ক্লাসরুম ত্যাগ করে করিডোর দিয়ে হেঁটে নিজের পার্সোনাল কেবিন রুমের দিকে এগিয়ে গেল। ক্লাস শেষ করে উজান নিজের ক্লান্তি দূর করতে যেই না নিজের পার্সোনাল কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকেছে, ঠিক তখনই হঠাৎ কেউ একজন এসে তীব্র আবেগে তাকে শক্ত করে জাপটে ধরল। উজান মুহূর্তের মধ্যে স্তব্ধ ও নিথর হয়ে গেল। তাকে এভাবে হুটহাট করে জড়িয়ে ধরার অধিকার আর পাগলামি শুধুমাত্র তার পুচকে বউ মৌয়েরই আছে। কিন্তু মৌ তো এখন মাত্রই ক্লাস শেষ করে বান্ধবীদের সাথে ক্লাসরুমে থাকার কথা, তাহলে এই বন্ধ কেবিনের ভেতর এত সাহস নিয়ে তাকে কে জড়িয়ে ধরলো? উজান নিজের সমস্ত পুরুষালী শক্তি দিয়ে নিজেকে সেই বাঁধন থেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই তার কানের কাছে এক চেনা বিষাক্ত মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। উজান, কেমন আছো তুমি? এতগুলো বছর পর আজ সামনাসামনি দেখেও এভাবে চট করে ভুলে গেলে আমায়? কণ্ঠটা শোনা মাত্রই উজানের চেনা পৃথিবীর সব আলো যেন এক পলকে নিভে গেল। সে তীব্র এক ঝটকায় মেয়েটিকে নিজের শরীর থেকে দূরে সরিয়ে দিল। মেয়েটির মুখের দিকে তাকানো মাত্রই উজানের চারপাশের চেনা জগৎটা যেন স্তব্ধ হয়ে গেল। এই তো সেই শিরিন, যাকে উজান নিজের তরুণ বয়সে নিজের উদীয়মান যৌবনের প্রথম দেখার পর পাগলের মতো ভালোবেসেছিল। মেয়েটির মুখের অবয়ব এখনও ঠিক আগের মতোই আছে, চেহারায় তেমন কোনো পরিবর্তন আসেনি। তবে একসময় এই মেয়েটিকে উজান যতটা না ভালোবাসতো, আজ তার চেয়েও কোটি গুণ বেশি ঘৃণা করে। যাকে নিয়ে একসময় স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে নিজের জীবনের ঘরণী বানানোর হাজারো রঙিন স্বপ্ন বুনত উজান, ঠিক সেই মেয়েটি একদিন উজানকে একাকী করে মাছ দরিয়ায় ফেলে তারই সবচেয়ে কাছের বন্ধুর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে নতুন সংসার শুরু করেছিল।
আজ দীর্ঘ 14টা বছর পর তাদের আবার এভাবে সামনাসামনি দেখা হলো। উজানের বয়স যখন মাত্র 16, তখন তাদের স্কুলে নতুন ভর্তি হয়েছিল শিরিন। মেয়েটি ছিল উজানের চেয়ে 3 বছরের জুনিয়র। প্রথমে দুজনের মধ্যে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে তা এক গভীর ও অন্ধ ভালোবাসায় রূপান্তরিত হয়। একসাথে স্কুলের গণ্ডি পেরিয়ে যখন তারা কলেজ লাইফের শেষ প্রান্তে, ঠিক তখনই এইচএসসি পরীক্ষার মাত্র কয়েক মাস আগে শিরিন উজানেরই পরম বন্ধুর সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে নেয়। অথচ উজান তাকে নিজের জীবনের সবটুকু উজাড় করে ভালোবাসত। উজানের সাথে শিরিনের 4 বছরের দীর্ঘ সম্পর্ক ছিল, কিন্তু পরে উজান জানতে পারে তার আড়ালে তার বন্ধুর সাথে নাকি শিরিনের 5 বছরের গভীর সম্পর্ক ছিল। শুধুমাত্র এই একটি মেয়ের বিশ্বাসঘাতকতার জন্য উজানের সাজানো সুন্দর জীবনটা এক নিমিষে তছনছ হয়ে গিয়েছিল। সে এতটাই মানসিক আঘাত পেয়েছিল যে জীবনের প্রথম পরীক্ষা এইচএসসিতে সে ফেল করে বসেছিল। সে এতটাই মানসিক আঘাত পেয়েছিল যে জীবনের প্রথম পরীক্ষা এইচএসসিতে সে ফেল করে বসেছিল। তারপর বছরের পর বছর একা কেঁদে নিজেকে পুড়িয়ে সে ধীরে ধীরে মুভ অন করে আজকের এই স্বনামধন্য গোল্ড মেডেলিস্ট প্রফেসর উজান চৌধুরী হয়েছে। এখন সে এই মেয়েটিকে তীব্র ঘৃণা করলেও মনের কোনো এক অন্ধকার কোণ থেকে তার নামটা পুরোপুরি ভুলতে পারেনি। তবে এই বিগত কয়েকটা দিন ধরে মৌ তার লাইফে আসার পর থেকে এই বিষাক্ত মেয়েটির কথা উজান যেন ভুলে গিয়েছিল। তার মনেই থাকতো না শিরিনের কথা। উজানকে ওভাবে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শিরিন আবারও এক পা এগিয়ে এসে চোখের জল ফেলে তীব্র আবেগে উজানকে শক্ত করে জড়িয়ে ধরল। আর ঠিক সেই চরম মোক্ষম মুহূর্তেই প্রফেসরের কেবিনের দরজা ঠেলে ভেতরের রুমে প্রবেশ করলো মৌ। ভেতরে ঢুকেই উজান আর শিরিনকে অমন এক অতি ঘনিষ্ঠ ও অপ্রস্তুত অবস্থায় জড়িয়ে ধরে থাকতে দেখে মৌয়ের মাথার উপর যেন আস্ত আকাশ ভেঙে পড়ল। তার বুকের ভেতরটা এক নিমিষে হাজারটা টুকরো হয়ে গেল। যাকে সে ভালোবাসে সে এখন অন্য একটা অচেনা মেয়ের বাহুবন্ধনে আবদ্ধ। মৌয়ের চোখ দুটো মুহূর্তের মধ্যে নোনা জলে ভরে উঠল এবং আপনা আপনি 2 ফোঁটা অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ল মেঝেতে। উজান দরজার দিকে তাকিয়ে মৌয়ের ভাঙা চাহনি দেখে পুরোপুরি থমকে গেল। সে তড়িঘড়ি করে শিরিনকে নিজের শরীর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু শিরিন এবার বড্ড শক্ত করে উজানকে আঁকড়ে ধরে রাখায় উজান তাকে সরাতে ব্যর্থ হলো। আর উজানের বুকে অন্য নারীর এই অধিকার দেখা মাত্রই মৌ আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়িয়ে নিজের আত্মসম্মান বিলিয়ে দিল না। সে কাঁদতে কাঁদতে তড়িৎ গতিতে কেবিন ছেড়ে করিডোর দিয়ে বাইরের দিকে ছুটে চলে গেল। উজান এবার নিজের সর্বশক্তি খাটিয়ে শিরিনকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়ে তার গাল বরাবর 2টো থাপ্পড় বসিয়ে দিল। উজান মুহূর্তের মধ্যেই বাঘের মতো গর্জন করে উঠল। তুই কোন সাহসে আমাকে জড়িয়ে ধরলি? শিরিন হকচকিয়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, উজান, তুমি আমাকে থাপ্পড় দিলে, আবার এত নোংরা ভাষায় গালি দিচ্ছ। নিজের ভালোবাসার মানুষের সাথে কেউ কি এভাবে রুড বিহেভিয়ার করে? উজান সঙ্গে সঙ্গে শিরিনের গাল দুটো শক্ত করে চেপে ধরে দাঁতের দাঁত চেপে বলল, তোর মতো উজান চৌধুরী অন্তত ভালোবাসে না। কালনাগিনী, আমি তোকে 14 বছর আগে আমার লাইফ থেকে আউট করে দিয়েছি, আর আজ এত বছর পর তুই এসে আমাকে ভালোবাসা দেখাচ্ছিস? উজান আর 1 সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে মৌয়ের পিছু পিছু দৌড় দিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। করিডোরের শেষ প্রান্তে মেহেরকে দাঁড়িয়ে থাকতে দেখে উজান উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করলো, মেহের পিচ্ছি কোথায়? ওকে দেখেছো? মৌ তো কাঁদতে কাঁদতে কলেজ গেট দিয়ে বেরিয়ে গেল। কিন্তু ভাইয়া সরি স্যার, আপনি মৌকে এমন কি বলেছেন যে ও এভাবে কাঁদতে কাঁদতে চলে গেল? আপনি কি আবার ওকেও থাপ্পড় দিয়েছেন? তাই মেয়ে, তোমার কি কমন সেন্স নেই? আমি কেন ওইটুকু মেয়েকে মারতে যাব? তাছাড়া ও তো আমার বউ। উজান আর কোনো কথা না বলে বড় বড় পা ফেলে দ্রুত গেট দিয়ে বেরিয়ে গেল। তার দ্রুত চলে যাওয়ার দিকে তাকিয়ে মেহের মুগ্ধ হয়ে হাসলো।
অনিচ্ছায় হলেও আজ প্রথমবারের মতো উজান মৌকে নিজের বউ বলে স্বীকৃতি করলো। এদিকে মৌ বাসায় ফিরে নিজের রুমে ঢুকে একটার পর একটা জিনিস মেঝেতে ছুঁড়ে দিয়ে ভাঙতে শুরু করলো। পুরো রুম লণ্ডভণ্ড হয়ে গেছে। তার চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। বাড়িতে আজ শুধু আরিফুল চৌধুরী, তুবা আর মৌসুমী চৌধুরী রয়েছেন। বাকিরা সবাই কাজে বাইরে। তুবা অনেক চেষ্টা করেছে মৌকে শান্ত করার, কিন্তু মৌ তাকে নিজের ধারে কাছেও আসতে দিচ্ছে না। আরিফুল চৌধুরী আর তুবা রুমের দরজার বাইরে হতাশ হয়ে দাঁড়িয়ে আছেন। মেয়েটার হঠাৎ এমন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ার কারণ কেউ বুঝে উঠতে পারছে না। মৌ হাতের তালু দিয়ে চোখ মুছে ডুকরে কেঁদে উঠল। তারপর পাশ থেকে একটা ফুলদানি নিয়ে সজোরে ড্রেসিং টেবিলের আয়নার দিকে ছুঁড়ে মারল। ঝনঝন শব্দে সেটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে চিৎকার করে বলে উঠল, থাকবো না আমি এই বাড়িতে, আমি একটুও থাকবো না। আমায় কেউ ভালোবাসে না, আমি চলে যাব এখান থেকে। ঠিক সেই মুহূর্তে উজান তড়িঘড়ি হয়ে রুমে প্রবেশ করলো। মৌয়ের কাছাকাছি আসতেই সে আবারও চিৎকার করে উঠল, একদম আমার কাছে আসবেন না, আমি এই রুমের সব ভেঙে ফেলবো, কিছু রাখবো না, আর চলেই যাব আমি আপনার জীবন থেকে, থাকবো না এক মুহূর্ত। উজান মৌয়ের কাছাকাছি পৌঁছতে পারছে না, কারণ মৌ তার উপর একে একে জিনিস ছুঁড়ে মারছে। কাঁদতে কাঁদতে মৌয়ের মুখটা অনেকটা ফুলে উঠেছে। উজান নরম স্বরে বলল, পিচ্ছি, প্লিজ স্টপ। কেন এমন করছো? বললাম না আসবেন না আমার কাছে। এই বলেই মৌ উজানের শখের টফিগুলো মেঝেতে আছাড় দিয়ে ভেঙে ফেলল। রুম ভর্তি এখন ভাঙা কাঁচ আর ধ্বংসস্তূপ, কিন্তু উজান তবুও শান্ত। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা তুবা আর আরিফুল চৌধুরী হাঁ করে তাকিয়ে আছেন। যে জিনিসগুলো উজান ইফাতকে পর্যন্ত স্পর্শ করতে দিত না ভেঙে যাবার ভয়ে, আজ মৌ সেগুলো ভেঙে ফেলার পরেও উজান একদম চুপ। তার মুখে সামান্যতম রাগের আঁচড়ও নেই। তুবা আরিফুল চৌধুরীর দিকে তাকিয়ে ফিস ফিস করলো, বাবা, এসব কি দেখছি? ভাই মাওকে এত বড় কাণ্ডের পরেও একটা বকাও দিচ্ছে না। সেটাই তো ভাবছি আম্মাজান, ছেলেটার আজ কি হলো? উজান কয়েক ধাপ এগিয়ে মৌয়ের দিকে হাত বাড়ল। মৌর সাথে সাথে ভাঙা কাচের টুকরো হাতে নিয়ে সাথে সাথে আবারও চিৎকার করে উঠল, আসবেন না আমার কাছে, যদি আসেন তাহলে আমি নিজেই নিজেকে আঘাত করব। ঠিক সেই মুহূর্তেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌয়ের হাত থেকে কাচের টুকরো ফেলে দিয়ে নিজের দুই বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মৌয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদরে ও শান্ত স্বরে আওড়ালো, মিসেস উজান চৌধুরী, প্লিজ রাগটা একটু কন্ট্রোলে আনেন। আপনার এই অগ্নিকন্যা রূপ উজান চৌধুরী নিতে পারছে না। উজান মৌয়ের কবে মিল হবে? তারা কোনোদিন এক হবে না? তাদের বাসর কবে হবে? উজান কবে মৌকে বউ হিসেবে মেনে নিবে? উজান কবে মৌয়ের ভালোবাসা বুঝবে? আবলা আবলা আবলা। ঠিক সেই মুহূর্তেই উজান বিদ্যুৎ গতিতে এগিয়ে গিয়ে মৌয়ের হাত থেকে কাচের টুকরো ফেলে দিয়ে নিজের দুই বাহুর মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। তারপর মৌয়ের কানের কাছে মুখ এনে অত্যন্ত আদুরে ও শান্ত স্বরে আওড়ালো, মিসেস উজান চৌধুরী, প্লিজ রাগটা একটু কন্ট্রোলে আনেন। আপনার এই অগ্নিকন্যা রূপ উজান চৌধুরী নিতে পারছে না। মুহূর্তের মধ্যে পুরো রুম যেন নিস্তব্ধ হয়ে গেল। মৌয়ের চোখ কপালে ওঠার উপক্রম। উজান তাকে মিসেস উজান চৌধুরী বলে ডাকছে। দরজার বাইরে থাকা আরিফুল চৌধুরী আর তুবা বিস্ময়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। বাবা, ভাইয়ের কি মাথা ঠিক আছে? এসব আবল তাবল বলছে কেন ভাই? আরিফুল চৌধুরী নিজের ঠোঁটের কোণে এক চিলতে তৃপ্তির মুচকি হাসি ঝুলিয়ে তুবার মাথায় হাত রাখলেন। অত্যন্ত রসিকতার সুরে ফিসফিসিয়ে বললেন, আম্মাজান, ছেলে আমার এবার পুরোপুরি ফেঁসে গিয়েছে। মুখে সারাদিন বউ মানি না বউ মানি না বলা, আমার ছেলেটাও আজ নিজের অজান্তেই এই পুস্কু মেয়েটার প্রেমে একদম হাবুডুবু খাচ্ছে। বাবা, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ওদের পার্সোনাল স্পেস দেওয়া দরকার। আরিফুল চৌধুরী চশমাটা নাকের ওপর ঠিক করতে করতে বললেন, আম্মাজান, নাটক তো মাত্র জমলো, আর একটু দাঁড়িয়ে দেখি না ছেলে আমার কিভাবে বউয়ের রাগ ভাঙায়।
তুবা এবার কৃত্রিমভাবে নাক ছিটকে বাবার হাত ধরে টেনে সরিয়ে নিয়ে বলল, ছি, বাবা আপনার একটুও লজ্জা করে না নিজের জোয়ান ছেলের রুমে এভাবে আড়ি পাততে? আমি কিন্তু এখন গিয়ে আম্মুকে সব বলে দেব, দেখবো তখন আপনার কি হয়। এই আমাজান, একদম এই ভুল কাজটি করো না। এমনিতেই তোমার শাশুড়ি সারাদিন আমার উপর রেগে থাকে। এই কথা শুনলে আজ আমায় সোজা বাসা থেকেই বের করে দেবে। চলো চলো, চলেই যাই। ছেলে তার বউয়ের সাথে যা ইচ্ছে করুক, আমাদের আর মাথা ঘামিয়ে কাজ নেই। তুবা আর আরিফুল চৌধুরী দুজনে হাসতে হাসতে ড্রয়িং রুমের দিকে চলে গেলেন। তারা সম্পর্কে শ্বশুর আর পুত্রবধূ হলেও তাদের ভেতরের বন্ডিংটা ছিল একদম গভীর বন্ধুদের মতো। এদিকে রুমের ভেতরে পরিস্থিতি এখনো থমথমে। উজানের ওই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ ছটফট করতে লাগলো। তার বুকে 2 হাত দিয়ে ধাক্কা মারতে লাগলো, কিন্তু উজান আজ বড্ড নাছোড়বান্দা। সে মৌকে একটুও ছাড়লো না, বরং নিজের বিশাল শক্ত বুকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রাখলো। উজানের বুকের চেনা ও উষ্ণ ঘ্রাণেই হঠাৎ করেই মৌ শান্ত হয়ে গেল। ছটফটানি থামিয়ে সে একদম নিথর হয়ে রইল। উজান তখন মৌয়ের সেই নীরবতা টের পেয়ে আলতো করে মৌকে নিজের দিকে ঘুরিয়ে তার মুখ পানে তাকালো। অত্যন্ত নরম সুরে জিজ্ঞেস করলো, মিসেস চৌধুরী, রাগ কি একটু কমেছে? মৌ 1 সেকেন্ডের জন্য উজানের ওই মায়াবী চোখের দিকে তাকালো না। সে তীব্র এক ঝটকায় নিজেকে উজানের হাত থেকে ছাড়িয়ে নিল। তারপর ধীর পায়ে বিছানার মাঝখানে গিয়ে হাঁটু গেড়ে বসে নিজের 2 হাঁটুর মাঝখানে মুখটা গুজে দিল। উজান আবারও তার পিছু পিছু বিছানার সামনে এসে বসলো, কিন্তু মৌ একটু শব্দ করা তো দূর, একবারের জন্য তার দিকে চোখ তুলে তাকালো না। মৌয়ের এই অস্বাভাবিক নীরবতায় উজান বেশ অবাক হলো। এই মেয়েটার স্বভাব তো এমন নয়, কিন্তু এখন সে যেভাবে চুপ হয়ে গেছে তাতে উজান খুব ভালো করেই বুঝতে পারল তার পিচ্চি বউটা আজ বড্ড বেশি কষ্ট পেয়েছে। উজান নিজের গলার স্বর যতটা সম্ভব কোমল করে নিচু স্বরে আওড়ালো, পিচ্ছি। কিন্তু আবারও মৌয়ের পক্ষ থেকে কোনো রেসপন্স এলো না। সে হাঁটুর ভেতর মুখ গুজে এবার নিঃশব্দে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। মৌয়ের সেই কান্নার তীব্র ও ভেজা আওয়াজটা তীরের মতো এসে উজানের বুকের ভেতর বিঁধল। তার হৃৎপিণ্ডটা যেন এক নিমিষে হাহাকার করে উঠল। ইদানিং এই মেয়েটার মুখখানা একটু কালো হয়ে থাকলেও যেখানে উজানের বুকটা ব্যথায় টনটন করে, সেখানে আজ মেয়েটা নিজের চোখের অশ্রু ফেলছে। উজান কিছুতেই মৌয়ের এই কষ্ট নিতে পারছে না। উজান বার কয়েক চেষ্টা করলো মৌয়ের চিবুক ধরে নিজের দিকে ফেরাতে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য রইল। মৌ মুখ তুলল না। উজান এক তপ্ত ও দীর্ঘশ্বাস ফেলল। সে মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে ধীরে ধীরে কক্ষ ত্যাগ করলো। সে বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে তরতর করে নিচে নামছে। তার চোখে মুখে তখন এক অদ্ভুত তারা। সদর দরজার কাছাকাছি পৌঁছতেই ড্রয়িং রুমে বসা তুবা পেছন থেকে কৌতূহলী গলায় বলে উঠল, ভাইয়া, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ তুমি? উজান এক পলক পেছন ফিরে তাকালো। তার ঠোঁটের কোণে তখন এক চিলতে মৃদু ও রহস্যময় হাসি। সে উত্তর দিল, মিসেস চৌধুরী বড্ড অভিমান করেছে আমার উপর, তাই তার সেই কঠিন অভিমান ভাঙানোর মেডিসিন আনতে যাচ্ছি। কথাটা বলেই উজান সদর দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। তুবা উজানের যাওয়ার দিকে তাকিয়ে নিজের মনেই মুচকি হাসলো, মনে মনে ভাবলো, যাক, ছেলেটার অবশেষে বোধ বুদ্ধি হচ্ছে তাহলে। প্রায় 8 ঘন্টা পর উজান 2 হাতে অনেকগুলো বড় বড় কার্টুন আর বক্স নিয়ে হন্তদন্ত হয়ে বাসায় ঢুকলো। তা দেখে ড্রয়িং রুমে বসে থাকা সবার চোখ যেন চড়ক গাছ। বিস্ময়ে সবার মুখ হাঁ হয়ে গেল। যে উজান চৌধুরী জীবনে কখনো নিজের 1 গ্লাস পানিও নিজে হাতে তুলে খায়নি। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র অন্যের হাত দিয়ে রুমে পাঠাতো। আজ সে নিজে এতগুলো বক্স 2 হাতে বয়ে নিয়ে এসেছে। তুবা তাকে সাহায্য করার জন্য তড়িঘড়ি করে এগিয়ে যেতে চাইল, কিন্তু উজান এক হাত তুলে তুবাকে মাঝপথেই থামিয়ে দিল। ভাবি, তোমায় আর কষ্ট করতে হবে না। উজান চৌধুরীর জন্য এখন এইটুকু ভার বহন করা কিছুই না।
মিসেস চৌধুরীকে বড্ড হার্ট করে ফেলেছি, সো তাকে মানানোর জন্য এইটুকু স্ট্রাগল তো করতেই হবে আমায়। এই বলেই উজান বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে হেঁটে গেল। রুমে ঢুকে দেখলো মৌ ঠিক সেই আগের অবস্থাতেই বিছানায় হাঁটুতে মুখ গুজে বসে আছে। মৌকে এই অবস্থায় দেখতে উজানের কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছে। আজ উজানের হাতে থাকা বক্সগুলোর ভেতরে ছিল প্রচুর চকলেট, আইসক্রিম আর চিপস। এই সবকটি জিনিসই মৌয়ের ভীষণ প্রিয়। একদিন রাতে ঘুমের ঘোরে আচ্ছন্ন অবস্থায় মৌ বিড়বিড় করে এই জিনিসগুলোর কথা বলেছিল, আর উজান সেই পুচকে বইয়ের মুখের প্রতিটা কথা নিজের মনের মণিকোঠায় গেঁথে রেখেছিল।